বাংলাদেশ নদীমাতৃক দেশ বলে এদেশের বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদী। নদী, চর আর হতদরিদ্র মানুষের বসবাস যেন এক সুতোয় গাঁথা। যেখানে নদী সেখানেই চর, আর চর মানেই ভিটেহারা হতদরিদ্র মানুষের জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা। আজ আমরা বাংলাদেশের রাজশাহী জেলার ভারত সীমান্তবর্তী চর খানপুরে যাচ্ছি। এ চরের পরিচিত মুখ আজিজুল ভাই আমাদেরকে নিতে এসেছেন এই পদ্মাপাড়ের বড়কুঠি ঘাটে। তার সাথে আমরা রওনা দেব আমাদের সকলের ভালো লাগা ভালোবাসার জায়গা চরখানপুরে। আমরা চরখানপুর শুধুমাত্র আজিজুল ভাইয়ের কাছে কিন্তু যাই না, আমরা যাই ওই খানপুর চরে অসংখ্য হতদরিদ্র আর নিরীহ মানুষ বসবাস করে তাদের কাছে। রয়েছে একটি এতিমখানা মাদ্রাসা, সেখানে বেশ কিছু এতিম ছেলেমেয়ে রয়েছে। চেষ্টা করব তাদেরকে এবং আশেপাশে যে এতিম ছেলেমেয়ে রয়েছে তাদের মুখে একবেলা খাবার তুলে দেবার। চলুন শুরু থেকে শুরু করি। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকা থেকে রাত 11:30 রাজশাহী এসে পৌঁছালাম ভোর 5টায়। সকালবেলা রাজশাহীর বড়কুঠি ঘাট চমৎকার এক অপরূপ নয়নাভিরাম রূপে সেজেছে। সকালের স্নিগ্ধ আলো, চারদিকে পাখির কিচিরমিচির শব্দ, আর এই ভোরের যে স্নিগ্ধতা একেবারে মুগ্ধতা ছড়িয়েছে চারদিকে। এমন একটি সময় আমি বড়কুঠি ঘাট রাজশাহী, এই যে একটা বট বৃক্ষ, সেই বটগাছের নিচে যে জায়গাটা রয়েছে বসার জন্য, সেখানে বসে আছি। প্রকৃতির অপূর্ব শোভা, অপূর্ব সৌন্দর্য উপভোগ করছি এই বড়কুঠি ঘাট রাজশাহীতে, নদীর পাড়ে পদ্মার পাড়ে বসে। এখান থেকে আজ আমরা চরখানপুরে যাব। চরখানপুরের কিছু এতিম বাচ্চাদের জন্য খাবারের আয়োজন করেছি, তো সেটা করার জন্যই আজকে এখানে এই চরখানপুরে আসা, এই বড়কুঠি ঘাটে এসে বসেছি। ওদিকে নদীর ওপার থেকে অর্থাৎ চরখানপুর থেকে আজিজুল ভাই অলরেডি রওনা হয়েছেন। এখন ঘড়িতে সময় 6:03 বাকি, অর্থাৎ 5:57 বাজে। তো এমনই একটি সময়ে এই রাজশাহী বড়কুঠি ঘাটের যে পরিবেশ, সেটা আসলেই উপভোগ করবার মতো। এত সকালে অনেকেই ওঠেন না, কিন্তু যারা আসলে সকালের সৌন্দর্যটা উপভোগ করতে চান তাদেরকে সকালে উঠে প্রকৃতির এই অপরূপ শোভা উপভোগ করা উচিত। পাখির কিচিরমিচির শব্দ, মৃদুমন্দ বাতাসে বটের পাতাগুলো একেবারে পতপত করে নড়ছে, সে কি এক অপরূপ শোভা। বড়কুঠি ঘাট রাজশাহী সকালবেলা একেবারে নিস্তব্ধ থাকলেও যারা আসলে শরীরচর্চা করে এই রাজশাহী, তারা কিন্তু ওই যে বটগাছের নিচে কিন্তু শরীরচর্চা করতে রেডি হয়ে গেছে। তারা কিন্তু শরীরচর্চা করছে, তাদের বিভিন্ন অঙ্গভঙ্গি এবং বিভিন্ন শব্দ উচ্চারণে একেবারে মুখরিত হয়ে উঠেছে রাজশাহীর এই বড়কুঠি ঘাটে। খুবই সুন্দর লাগছে। তারা বিভিন্ন অঙ্গভঙ্গি এবং শব্দ উচ্চারণ করছে সকালবেলা এই বটগাছের নিচে বসে। বড়কুঠি ঘাট পদ্মার পাড়,
আর বর্তমানে আমি চলে এসেছি একেবারে পদ্মার যে একদম পারে, যেখান থেকে আসলে এখন নৌকাগুলো যায় সেই স্থানে চলে এসেছি। এখান থেকে নৌকা কিন্তু এখন সেই চরখানপুর বা চর মাজার দিয়ে সেখানে কিন্তু যাওয়া যায়। তো এই যে সকালবেলার আলো সবেমাত্র ফুটতে শুরু করেছে, একেবারে ঝলমলে রৌদ্রোজ্জ্বল আলো যাকে বলে। তো এমন একটি সময়ে আমার ডান পাশে রয়েছে পদ্মার ঝিকমিক করা জল এবং আমি রয়েছি পদ্মার পাড়ে দাঁড়িয়ে। এরকম একটি দৃশ্য আপনাদেরকে দেখাতে পেরে আমারও অনেক ভালো লাগছে যে এত সুন্দর সকালের এই সৌন্দর্যটা রাজশাহীতে এসে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আসলে নিজের এলাকাতে থেকেও অনেক সময় কিন্তু এত সকালে উঠে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারি না বা ব্যর্থ হই। আমার পাশেই কিন্তু রেল যাচ্ছে, রেলের শব্দ কিন্তু শুনতে পাচ্ছি, রেল সাইরেন দিচ্ছে। তো এই প্রকৃতির এমন সুন্দর একটি মুহূর্তে আপনাদের সাথে থেকে খুবই ভালো লাগছে। প্রকৃতির এই অপরূপ শোভা উপভোগ করতে করতেই চলে এলো আমাদের সকলের প্রিয় সেই আজিজুল ভাই। দুই ভাই মিলে বাজার করতে যাচ্ছি, দেখা হয়ে গেল জি আঙ্কেলের সাথে। বাজার করার ফাঁকে জমি আড্ডা দিলাম। আপনার চরের মানুষ, আর ওখানে আমি যে ওখানে ওই ইয়েটা আছে না মাদ্রাসা, ওখানে একটা আমরা প্রোগ্রাম করে কালাই রুটি খাইছিলাম ওই ছেলেদের বসার জায়গায়। কবুতর আছে, সুন্দর একটা জায়গা। তো ওখানে আপনি কি বাসা ওখানে? হ্যাঁ, ওখানে বাসা। তাহলে আপনার অ্যাড্রেস আমাকে রাখতে হবে। আমি যাবো বেড়াতে, যদি এক রাত থাকতে চাই থাকা যাবে কিনা? হ্যাঁ, থাকা যাবে, কোনো সমস্যা খাবো দাবো থাকবো। আরে বাবা, থাকা যাবে, কোনো সমস্যা নাই, তাই কোনো সমস্যা নাই। আপনি আসেন, আপনি কালার উঠে খাবেন। আপনি আমাকে একদিন আগে ফোন দিবেন, এটা মেলে ভাঙাবো না, যাতাতে ভাঙিয়ে আপনাকে তৈরি করে খাওয়াবো। বাবা বাবা বাবা, ওনাকে পরিচিত হওয়ার জন্য আমি আপনাকে পেলাম, আর আপনাকে পেলাম মানে আমি চরকে পেলাম। পদ্মা পার হয়ে যে চরে আমি একটু বেড়াতে যাব, তখন বাচ্চা কাচ্চা নিয়ে না হয়তো বাচ্চা কাচ্চাও নিয়ে দেবেন, কোনো সমস্যা নাই তো। তাই কোনো সমস্যা নাই, আপনি কি দিলেন? কি সুন্দর ওখানে গ্রাম। তবে সাবধান, ওই বিদেশি তো, ওই টার্গেটে না থাকে, আবার দূর থেকে কিন্তু সারাবার দিকে দিবে। এখানে এই বদলাম নাই, না এখানে এই বদলাম নাই, মানে গুলি করে বেড়েছে। আমাদের এখানে নাই, এখানে নাই, এটা আমি জানি, এখানে হয় না, এটা অনেক দূরে আছে। যেটাই হোক, আমার নাম আজিজুল ভাই। আজিজুল ভাই, আর আমি জিয়া ভাই। সুমন, তুমি সুমন জিয়া ভাই। সুমন, আরে সবাই চেনে তোমাকে। সুমন সাহেব বাজারের কাছে আছি আমি, আজিজুল ভাই এবং জি আঙ্কেল। আমরা এখানে হাঁটতে হাঁটতে, আমি আর আজিজুল ভাই হাঁটতে হাঁটতে জি আঙ্কেলের সাথে পরিচয় হলো। উনি খুবই ভালো মনের একজন মানুষ, ওনার সাথে দেখা হয়ে কথা হয়ে খুবই ভালো লাগলো। আর পরবর্তীতে জি আঙ্কেল ওই চরে যাবার ইচ্ছা পোষণ করেছেন। চর খানপুরে যাবো এবং ওখানে পিকনিক করবো। আচ্ছা আমার আচ্ছা আমার বেশ কয়েকটা সাথী আছে, আমার মেয়েরা আচ্ছা। হোস্টেল আছে মেয়েদের, আচ্ছা ওরা বেড়াতে চায়। আঙ্কেল আপনার সঙ্গে বেড়াতে যাব, তো এটা পেয়ে গেলাম একজনকে। আচ্ছা সুমন ভাইকে সেদিন পারলে কালেক্ট করে নিব, জি। আর আমার চরখানপুরের আইজুল ভাইকে সঙ্গে নিয়ে আমরা সকাল থেকে দুপুর কমপক্ষে তো হইচই করে আসবো। অনেক জায়গায় ঘুরি বাবা, জি। রিটায়ার্ড ম্যান, দেশে ঘুরতে ঘুরতে এখন রাজশাহীতে বাড়ি করে রাজশাহীতে আছে। আমি ওয়ার্ল্ড ব্যাংকে জব করা একজন মানুষ, আচ্ছা, কিন্তু লোকের সঙ্গে মিশে চলে ফিরে কথা বলে হেসে বড় ভালো লাগে। আর সঙ্গে সঙ্গে আমি গান ধরি। গানটা এরকম, খুবই ভালো। গানটা এরকম, একবার যেতে দে না আমার ছোট্ট। আমরা সাহেববাজার থেকে কেনাকাটা শুরু করলাম। রাজশাহীতে বরাবরই ঢাকার থেকে কিছুটা কম মূল্যে গরুর মাংস কিনতে পাওয়া যেত, কিন্তু এখন একেবারে ঢাকার সাথে পাল্লা দিয়ে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। গরুর মাংস কেনার পর চাল, তেল, পেঁয়াজ, রসুন, বিরিয়ানির মশলাসহ যা যা লাগে সব কিছু
প্যাকেট তো দিছে 4টা। এক্সট্রা কি এলাচ লাগবে? এক্সট্রা এলাচ দেওয়া লাগবে, গরম মশলার মধ্যে পড়বে। কিনে আমরা বড়কুঠি ঘাট পদ্মার পাড়ে চলে আসলাম। শুকনো মৌসুম হওয়াতে বড়কুঠি ঘাট থেকে কিছু দূর পায়ে হেঁটে তারপরে নৌকায় উঠতে হয়। নৌকায় ওঠার আগে এই ছোট্ট একটি কাঠের সাঁকো, এটি পার হতে 10 টাকা লাগে। বেলা বাড়তেই সূর্যের আলো যেমন বেড়েছে তেমনি বেড়েছে তাপ। সকালের মতো এখনও বেশ বাতাস থাকার পরও প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। আমরা নৌকার মধ্যে উঠে বসলাম আর মাঝিকে বললাম ছেড়ে দিতে, কারণ আমাদের এমনিতেই বেশ দেরি হয়েছে। ওদিকে রান্নাবান্না, দুপুরের খাবার, যাতে খুব বেশি দেরি না হয়ে যায় তাই তো নৌকাটা রিজার্ভ করেই ওপারে ছুটে চললাম। নদী সবসময়ই রূপবতী, তার রূপের যেন কখনো শেষ হয় না। নদী যেন চিরযৌবনা, হোক বর্ষা কিংবা শুকনো মৌসুম, তার রূপের যেন কমতি নেই। বর্ষার ঘোলা জলে এই পদ্মা দেখায় তার উন্মাদ নৃত্য, আর শুকনো মৌসুমে স্বচ্ছ টলটলে জলে মুক্তদানার মতো চিকচিক করে তার পানি। এখন বর্ষার উশৃঙ্খলতা নেই, রয়েছে ভালোবাসার মিষ্টি হাতছানি। উত্তপ্ত চুল্লির মতো এই রৌদ্রতাপ থেকে মুক্তি পেতে মন চায় নেমে পড়ি এই শান্ত জলে। দেখতে দেখতে আমরা নদীর এপার চলে আসলাম। শুকনো মৌসুম হওয়াতে নদী বেশ ছোট। চরখানপুরে যাবার জন্য 2টো বাইক ভাড়া করে রাখা হয়েছে। একটির মধ্যে মালপত্র, অন্যটিতে আমি আর আজিজুল ভাই যাব। বাইক একটু দূরে রয়েছে, কারণ মাঝখানে ছোট্ট একটু অংশে পানি থাকার কারণে। বাইকের 2 ড্রাইভার ভাই নৌকার কাছে আসতেছে মালপত্র নেবার জন্য। এদিকে আজিজুল ভাইয়ের আর তর সইছে না যেন। তাকে নিষেধ করা সত্ত্বেও সে নিজের মাথায় মালপত্রগুলো তুলে নিল। অল্প সময়ের মধ্যেই ড্রাইভার ভাইয়েরা আজিজুল ভাইয়ের কাছে আসলো এবং তার মাথায় থেকে বোঝাটি নিয়ে নিলেন। আমরা হাঁটতে শুরু করলাম মরুময় পথ দিয়ে। ভাই সামনে তো মনে হচ্ছে যে মরুভূমি। হ্যাঁ, মরুভূমির সামনে ভাই, একেবারে ধু সাদা সাদা আর সাদা, মনে হচ্ছে ইয়েতে চলে এলাম, সাহারা মরুভূমিতে চলে আসছি, এরকম মনে হচ্ছে। সাদার সাথে কিন্তু আপনার ড্রেস একবারে মিলে গেছে, সাদা সাদা। এই যে ভাই দেখতে পাচ্ছেন হ্যাঁ। মরুভূমি বালু। আর আমরা ধরেন রাজশাহী শহরে আমি ভাইয়ের সাথে আসিয়া ওই কেনাকাটা করেছি, মানে মুহূর্তে মেলা এতিম বাচ্চা আছে, তাদের জন্য যেটু মানে খাওয়া দাওয়ার একটু আয়োজন করেছি। এই যে বালু চর আমরা মানে বইয়ে পাড়ি দিয়ে নিয়েছি। আপনারা যদি ভালো লাগে, যদি কোনো কিছু যদি আপনার ভালো লাগে তো আপনি একটা লাইক, একটা শেয়ার করেন। চমৎকার কথা বলেছে আজিজুল ভাই। এই যে আমি তো উঠতেই পারছি না, মানে 1 পা আগাই তো 1 পা পিছে যায় বালু, একেবারে সাহারা। উত্তর আফ্রিকার বিস্তৃত এক মরুভূমি, নাম তার সাহারা। 92 লক্ষ বর্গ কিলোমিটার তার আয়তন। কিন্তু আমাদের চরখানপুরের এই চর খুবই নগণ্য হলেও প্রচণ্ড রৌদ্রের তাপ আর বালুর উত্তাপ যেন সাহারাকেই মনে করিয়ে দেয়।
অনেক চরেই আমরা ঘুরে বেড়াই, কিন্তু চরখানপুরের মতো এমন বালুময় শুভ্র সাদা মরুভূমির মতো চর খুব কমই চোখে পড়ে। আপনারা যারা বালুময় এমন শুভ্র সাদা চরের ফিল নিতে চান, তারা বেড়াতে আসতে পারেন চরখানপুরে। আচ্ছা তুই যা, এরা আবার লিখলি যা, কতক্ষণ মারনা গাড়ি চল যা। এরকম রাস্তায় আসলে চলাচল খুবই অ্যাডভেঞ্চারের ব্যাপার। বুঝুন ভাই, কঠিন ব্যাপার ভাই। আপনি তো সবসময় চলেন, আপনার কাছে তেমন হয়তো ভয় করছে না, কিন্তু আমার তো ভয় করছে যে কখন মানে কাপে পড়ে আছে। এই যে যেভাবে হয়, ওই একজন মোটর সাইকেলে আসি চলো ভাই, বুঝতে পেরেছে? হ্যাঁ ওর থেকে আসি চলো, আইসে ওই মধ্যে তর্ক চলো। হ্যাঁ, ওরা হলো রোডে চালায় না ড্রাইভার, এই কিন্তু বালু চলতো না। ভালো চলতে চালাতে পারে না, আমিও পারি না। দিয়ে লাস্টে বেলা এমন করে আসার খানো হ্যাঁ হ্যাঁ, ভালো দিনে ট্যাঙ্ক টুং ভাঙে নিয়ে যাই আপনাকে কে গাড়ি দিতে উঠে চলে। আবার 3 টাকার ভিডিও করতে 9 টাকার গাড়ি ভরে যেতে হবে না। এইখানকার যারা ড্রাইভার, মানে এইখানকার যারা ড্রাইভার, এরা কিন্তু এই মরুভূমির মতো জায়গাতে চালায় কিন্তু অভ্যস্ত। জি, এরা কিন্তু মানে এই যে যেভাবে যাচ্ছে 3 জন নিয়ে, আমি একাই তো চালাইতে পারবো না। পারবেন না যে? মরুভূমির মতো এমন চরে হেঁটে ভালোই লাগছিল, কিন্তু এখন চরখানপুরের এই বাইক জার্নি আসলেই রিস্কি মনে হচ্ছে। এখানে বাইক চালানো যতটা কঠিন, আমি মনে করি বাইকে বসে থাকাও কোনো অংশে কম কঠিন নয়, কারণ পুরো বালুর মাঝে বাইক বারবারই স্লিপ কাটে। এরা অত্যন্ত সুদক্ষ ড্রাইভার বলে দক্ষতার সাথে সেগুলো ওভারকাম করে, তাই তো তেমন কোনো অ্যাক্সিডেন্ট হয় না। এই চরের মাঝে বালুর রাস্তার পরে আবার সবুজ ধান ক্ষেত রয়েছে। এমন বালুর মাঝে এত সুন্দর ধান আসলেই চমৎকার লাগছে। আঁকাবাঁকা বালুময় পথে বেশ কিছুক্ষণ চলার পর আমরা একদম চরখানপুরের কাছে চলে আসলাম। ওই যে সামনে চরখানপুর, খুবই ভালো লাগছে, আর কিছুক্ষণের মধ্যেই চরখানপুর পৌঁছে যাব। বর্ষা মাসে যে নদী পানিতে একেবারে টইটুম্বুর, সেখানে এখন বাঁশ আর কাঠ মিলিয়ে শাঁখো তৈরি করে দেওয়া হয়েছে। আমি বাইকে করে শাঁখো পার হতে ভয় পাচ্ছিলাম বলে বাইক থেকে নেমে হেঁটে হেঁটে পার হচ্ছিলাম। আজকের ভিডিওটি বেশ বড় হয়ে যাওয়াতে আমরা ভিডিওর আকর্ষণীয় পার্টটি আগামী পর্বে দেখব। সকলের সুস্বাস্থ্য কামনায় সকলকে আগামী পর্বের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ।